বিধির বাঁধন কাটবে তুমি, এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান? ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি, এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আজকে একটু গান দিয়ে শুরু করলাম, মনে করলাম গানটা গাইতে আমার ইচ্ছাও করলো। অনেক দিন গানের সাথে কোনো রকমের রেওয়াজ নেই, কোনো প্র্যাকটিস নেই, ভুল ত্রুটি অনেক আছে, একটু মাফ করে দিও। হ্যাঁ, কন্টেন্টের সাথেই আজকে যায়, তার জন্যই গানটা দিয়ে শুরু করব বলে মনে করলাম আর শুরু করলাম। সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। কালকে অনেকগুলো লাইভ হয়েছে, আমি অবশ্য সত্যিই লাইভ দেখিনি, শুধু টুগেদার লাইভটা রাত্রে দেখেছি। কারণ আমি দেখিনি এই কারণের জন্য, আমি কালকে মোনালি ঠাকুরের পারফরমেন্স, ওফ মাই গুডনেস, কি পারফরমেন্স! যেমন নাচ নৃত্যশৈলী তেমন তার গানের গলা, ব্রেভো, এত ভালো লাগছিল। আরে বাপরে বাপ, পুরো স্টেজ কাঁপানো পারফরমেন্স, পুরো স্টেজ কাঁপানো। বাড়িতে ঢুকেছি তখন বাজে রাত্রি 11:30, তখন আমি ওই টুগেদার লাইভটা দেখলাম। যাই হোক, লাইভটা বেরোনোর আগে আমি কমিউনিটি পোস্ট দেখেছি, ঠিক আছে? কমিউনিটি পোস্টে ছিল ঐতিহাসিক লাইভ, যা নাকি অনেক অনেক লাইভকে চাপিয়ে যাবে। প্রথমে একটা লাইভ হয়েছে, তারপরে গিয়ে পরবর্তীকালে একটা টুগেদার লাইভ হয়েছে। হ্যাঁ, অবশ্যই লাইভ হয়েছে এবং সে সম্পর্কে মতামত দেওয়ার জন্যই আজকে আমি চলে আসলাম। আজকে কি আর বলবো, বলতে গেলে না অনেক অনেক কথা তুলে ধরতেই হয়। কিছু কথা আমার জীবনের সাথে বা আমার ব্যক্তিগত লাইফের সাথেও কিছু শোনা কথা, অমুক কথা আমার বলা এখানটায় অবশ্যই উচিত বলে আমি মনে করছি। একটু দয়া করে একটু শোনো তোমরা। আমার মা কিন্তু বিবাহ সূত্রে ভারতীয়। আমার মা হচ্ছে বাংলাদেশের মেয়ে, মা হচ্ছে খুলনা জেলার মেয়ে, খুলনার বাগেরহাট জেলার মেয়ে, ঠিক আছে? সেখানে আমার মামা, আমার অনেক মামারা, 4 মামা, তারপরে আমার মা, মাসিমণি, এরা সবাই ওই বাংলাদেশ থেকেই আগত। তারপরে এরা পরবর্তী সূত্রে আমার পরিবারের অন্যান্য মাকে ছেড়ে তারা এখানটায় এসে পড়াশুনো করে সেই সূত্রে পরবর্তীকালে বিবাহ সূত্রে ভারতীয় হিসাবে নাগরিকত্ব পেয়েছে এবং আমার মাও অনেক পরে এসেছে। তা মায়ের কাছ থেকে শোনা আমাদের কিছু কথা বাংলাদেশের সম্পর্কে শোনা, যে বাংলাদেশে না ওখানে কোনো রকমের হিন্দু মুসলমান বলে ওদের ওখানে কোনো রকমের বিভেদ হয় না। এবং এখনো পর্যন্ত বর্তমানকালেও আমার নিজের মামা ওখানটায় এখনো আছে, তার পরিবার নিয়ে আছে। তো বলা হয় যে ওখানে না কোনো রকমের ওদের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ হয় না। হ্যাঁ, হিন্দুরাও যায় মুসলমানদের বাড়িতে, মুসলিমরাও আসে হিন্দুদের বাড়িতে, এবং এমনভাবে ওরা সখ্যভাবে ওখানটায় রয়েছে, কে হিন্দু আর কে মুসলমান বোঝাই যায় না। আমার বোনকেও তো অনেক সময় এমন না, বোরখা টোরখা আমার বোন পরে না, আমার মামার মেয়ে, সে এমন ড্রেস পরে, বলে কি আরে দিদি তোমরাই এখানে এরকম বলো ইন্ডিয়াতে, আমাদের ওখানে কিন্তু এই ধরনের চলে না। আমার মামিরা মামি যে এখন আমার সেজো মামার ওয়াইফের কথা বলছে, সে বলে তাদের বাড়িতে আমার মামা হচ্ছে ওখানকার একজন উকিল, পেশায় উকিল। তো তার সাথে অনেক অনেক ওই মোহরি টোহরিরা, অনেক উকিল টুকিলরা আসে। বলছে যখন রান্না ওরা আসে রাত্রের বেলায় আসলে বিশাল বড় একটা কড়াইতে করে রান্না ভাত এরকম করে আয়োজন করে খাওয়ানো হয়। এবং আমার মায়ের কাছ থেকেও শোনা যে তাদের একজন চাচা ছিল, সেই চাচা যখন আমার মেঝো মামার একবার বিশাল পরিমাণে টাইফয়েড হয়েছিল, আমার সেই সময় কিভাবে সেই চাচা ওই রাতের বেলায় সেই চাচা এপার আর ওপার ওই সাঁকো দিয়ে মনে হয় কোনো নদী টদী ছিল, সেখানটা নিয়ে যাওয়ার ক্ষেত্রে কি ভীষণ পরিমাণে হেল্প করেছে, কি ভীষণ পরিমাণে। তারপরে মনে হয় ওই যতদূর সম্ভব 1971 বা 72 সালে ওদের ওখানটায় মনে হয় যখন মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই সময় তো সত্যি বলতে ভীষণ পরিমাণে বড় বিপদ এসেছিল, যেই সময় সমস্ত ওখানকার হিন্দুদের উপরে প্রচন্ড পরিমাণে অকথ্য পরিমাণে অত্যাচার করা হয়েছিল। এবং সেই সময় তারা কি করেছিল, ভারতবর্ষে পালিয়ে আসতে এসেছিল তারা অনেকেই ওখান থেকে। আমার মা মামারা সবাই গিয়ে এক মুসলিম বাড়িতে গিয়ে সেইখানটায় গিয়ে তারা
মানে নিজেকে বাঁচানোর জন্য সেইখানটায় গিয়েছিল এবং নাই নাই করে মনে হয় 5 দিনের মতো ছিল। যাই হোক, আমার শ্বশুর মশাই মানে আমার হাজব্যান্ডের মানে বর, সেও কিন্তু বাংলাদেশের, ঠিক আছে। এখন যেটা পাকিস্তান, মানে ওরা বলে ফরিদপুর জেলার লোক, তো আমার শ্বশুর মশাই ওখান থেকে এসেছে। তো ওখান থেকে আসা সূত্র ওরা বলে যে উনি বলেছেন যে আমাদের সঙ্গে মুসলিমদের সত্যি সেরকম একটা ছিল যে কিছু মুসলিমও তাদের মধ্যে ভালো ছিল যারা তাকে বর্ডার পাস করাতে সাহায্য করেছিল। এখন আজকে আমি অনেকগুলো কথা, বেশ অনেকটা কথা আমি বলে দিলাম আজকে বাংলাদেশ সম্পর্কে, কিন্তু আমার মানে কোনো মতেই আমার সেখানটায় যাওয়া আমার এখনো পর্যন্ত ভাগ্য হয়নি। আমার দিদিমাও বাংলাদেশেই মারা গেছেন, সেই সময় আমরা ভেবেছিলাম যে আমরা ভাই বোনেরা যাব, পরবর্তীকালে মন হলো যে একটা মৃত্যুশয্যায় মানুষকে কি দেখতে যাব, তার ভালো অবস্থায় দেখতে যায়নি, তবে ভুল করেছি। এখন মনে হয় দিদিমাকে দেখতে গেলে হয়তো সেও আমাদের দেখতো, আমরাও তাকে দেখতাম। কোনোদিন আমরা আমার দিদিমাকে দেখতে পাইনি। যাই হোক, দাদুকে দেখতে পেয়েছিলাম, দাদু ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়াতে এসেছিলেন, সেজন্য দেখতে পেয়েছিলাম। এবং বাংলাদেশের সম্পর্কে আমরা যত শুনি না, এই যে আমার শ্বশুরমশাই অল টাইম বাংলাদেশের তারা হাওয়া, বাংলাদেশের জল, বাংলাদেশের মাটি, বাংলাদেশের সমস্ত কিছু এত ভুরি ভুরি প্রশংসা করে যে মনটা অল টাইম ওই বাংলাদেশের প্রতি টানতে থাকে। যাই না একবার গিয়ে দেখে আসি। আমার বাবা হচ্ছে ঢাকা বিক্রমপুর জেলার, আজকে অনেকটা কথা একটু বলবো, প্লিজ তোমরা শোনো। সেখানে জন্মগ্রহণ করেছে, বা আমার ঠাকুমারাও, তারা বলে যে ওইখানকার থেকে তারা ইন্ডিয়াতে আসতেই চায়নি। মানে আমার পুরো পরিবারই পুরো বাংলাদেশের সাথে যুক্ত, তারা আসতেই চায়নি। এত তাদের মানে ওখানকার এত সুন্দর জিনিসপত্র, এত এত ভালো মাছ। একবার ওই বাংলাদেশ থেকে একবার ইলিশ মাছ এসেছিল, সত্যি কথা বলতে বন্ধুরা আজ অবধি সেই ইলিশ মাছের টেস্ট আমি এখানে এখনো পর্যন্ত পাইনি। এই বলা হয় অমুক জায়গার ইলিশ, এই তমুক জায়গার ইলিশ, সেই কি বলা হয় ওই যাই হোক অনেক বড় বড় জায়গার নাম করা হয় সেখানকার ইলিশ, কিন্তু আমি কোলাঘাটের ইলিশ টিলিশের নাম করা হয়, আমার হাজব্যান্ডও এনে খাইয়েছে, কিন্তু ওই যে বাংলাদেশের একটা ইলিশ মানে কি ময় ময় করে তার গন্ধ, সেই ছোটবেলায় খেয়েছিলাম, মামা এনে দিয়েছিল, একবার না দুবার এনেছিল। ওরে বাপরে বাপ, এখনো পর্যন্ত তার স্বাদই ভুলতে পারিনি। যাই হোক, কালকে লাইভটা যেটা হয়েছে সেই লাইভটা আমি রাত্রের বেলায় দেখিনি, এই সারা দুপুর ধরেই আমি দেখলাম লাইভটা। যাই হোক, সেই লাইভটা দেখে মানে কি বলবো, মানে বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, বলার কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। আজকে জাতি, ধর্ম, তারপরে হচ্ছে তাদের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা নিয়ে, তারপরে রোহিঙ্গা জঙ্গি বাহিনী, এইগুলোকে নিয়ে আজকে এখানটায় এইভাবে কাটাছেড়া করা হচ্ছে, বাংলাদেশ সম্পর্কে খারাপ খারাপ কথা বলা হচ্ছে। আচ্ছা, কথাটা এবার এখানে আসি, কেন এই কথাটার সূত্রপাত হলো আমাদের আরশ তার ব্রেভ হার্ট চ্যানেল থেকে একটা ভিডিও করেছে এবং সেখানটায় 50,000 টাকার একটা কথা বলেছে, যেখানে নাকি 50,000 টাকার নেওয়ার মানে একটি বাচ্চার নাম করে একজনের নেওয়ার কথা হয়েছে। তারপরেই কি হলো, তারপরেই আজকে এই ধরনের যে জাতি, ধর্ম, তারপরে হচ্ছে রোহিঙ্গা, তারপরে কি তাদের শিক্ষা, তাদের কোরআন, তাদের ধর্ম, এই সমস্ত নিয়ে আলোচনা হচ্ছে। মানে আমি এই ব্যাপারটা নিজের সাথে প্রচন্ড পরিমাণে মানে রিলেট করতে পারছি, তার জন্যই আমার আজকে এই ভিডিও। আমি মানে হয় কিছুটা মানে যাই হোক কটাক্ষ করেই হোক বা কিছুটা ভুল ধরিয়ে দেওয়ার ক্ষেত্রেই হোক, আমি দুটো মনে হয় বা একটা ভিডিও করেছি, সেখানটায় আমার যে দুর্বল জায়গা, যে আমার মাতৃত্বহীনতা বা সন্তানহীনতা নিয়ে সেইখানটায় প্রচারের আলো করে স্ট্রিম লাইভ করে বোঝাতে হয়েছে আমি বাজাই থাকে, বাজারা নাকি বাজাই থাকে, আর বাজাদের বাজাই বলতে হয়, এইভাবে স্ট্রিম লাইভ করা হয়েছে। সেই হিসাবের মানে মূল্যায়ন হিসাবে বলা হয়েছে বাজা শব্দটা, এরকম সবাই বলে, ওই নিয়ে কোনো ব্যাপার না, কিন্তু মাতৃত্বহীনতা যে কষ্টের ব্যাপার, যেটা ট্রিটমেন্টের আন্ডারে চলছে, সেটা নিয়ে কিন্তু বিচার বিশ্লেষণ করা হয়নি। আসলে দুর্নীতিগ্রস্ত যেই ব্যাপারটার মধ্যে পুরোপুরি জড়িয়ে রয়েছে এবং যারা করছে সেই দুর্নীতিটাকে তাদেরকে সাপোর্ট দেওয়া হচ্ছে, তো এখানে বিচারের কোনো জায়গা নেই। আর হ্যাঁ, ইউটিউব, এটাও সত্যি কথা, ইউটিউব কোনো বিচারালয় নয় যেখানে বিচার করা হবে, কিন্তু অনেক অনেক বিচারের কথা আমরা শুনতে পাই, যেটা হচ্ছে আমাদের মানে কি বলবো, এখন আমরা বুঝতে পারি যে এইসবের কোনো এখানকার মায়নে রাখে না। হ্যাঁ, তো কথা হচ্ছে যে 50,000 টাকাটা কথা বলার পরেই এখানটায় এই ধরনের জাতি, ধর্ম, বর্ণ, তারপরে হচ্ছে দেশ, এইসব নিয়ে কথা শুরু হলো। হিন্দু, মুসলমান, তাদের কোথায় কোথায় জঙ্গি ট্রেনিং দেওয়া হয়, তারপরে মাদ্রাসাতে
কি শিক্ষা দেওয়া হয় এইগুলো নিয়ে। তা এইগুলো নিয়ে তো আগে আমরা এই ধরনের আলোচনা শুনিনি। শুনেছে কি আজকে যাদের সম্পর্কে বলা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে হচ্ছে কি নজরুল ইসলাম, তারাও কি এই ধরনের কথাবার্তা বলে একটা মানে ধর্মের মধ্যে বিভেদ করার সৃষ্টি করেছে? না। যখন মানে আমাদের 1905 সালে যখন এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা আমাদের ভারতবর্ষটাকে ভাগ করে দেওয়ার কথা হয়েছিল 1905 সালে, সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছিলেন? রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। হিন্দু মুসলমান প্রত্যেকের হাতে তখন কি করে দেওয়া হচ্ছিল? রাখির মাধ্যমে একটা মিত্রতা বা মানে একটা বন্ধুত্ব করে সম্পর্কটাকে করা হয়েছিল। এবং যখন ইংরেজদের সাথে আমাদের প্রচন্ড পরিমাণে যুদ্ধ হোক, তখন অমুক হোক, তখন আমাদের কি করা হয়েছিল? শিখ, জৈন, বুদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব ভাইদেরকে আমাদের একসাথে পাশে আসতে বলা হয়েছিল এবং তারা তখন সবাই মিলে এক হয়েছিল। তাদের কাছে কিন্তু কোনো ধর্মটা ইস্যু ছিল না, তাদের কাছে ইস্যু ছিল তাদের দেশ, তাদের মাতৃভূমি, তাদের কাছে বাঁচানোর একটা উদ্দেশ্য ছিল, তাদের বাঁচানোর একটা উদ্দেশ্য ছিল। সেই সময় আমাদের পাশে সবাই ভাই ভাই হিসাবেই ছিল, ভাই ভাই, এবং এখনো আমাদের কাছে ভাই ভাই। আমাদের দেশ, আমাদের ভারতবর্ষ, এখানটায় হচ্ছে ভারতবর্ষ একটা হচ্ছে আমাদের কাছে কি জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের দেশ। এখানটায় আমরা কখনোই কাউকে ওই তুই হিন্দু বলে আলাদা থাকবি, তুই মুসলিম বলে আলাদা থাকবি, এখানে হয় না, এখানে সেটা হয় না। মুসলমানরাও কি করে আমাদের দুর্গাপুজোর সময় তারাও অনুষ্ঠানের সময় জামা কাপড় কিনছে, খাওয়া দাওয়া করছে, অমুক করছে। আবার মানে কি বলবো, আমরাও কিন্তু এরকম দেখেছি, আমরাও ওদের মানে ওই ঈদের সময় আমাদের মানে আমার মামার বাড়িতে, যেহেতু আমার মামা ওই ট্যানারিতে চামড়ার কোম্পানিতে সুপারভাইজার ছিলেন, সেখান থেকে আমার মামাকে কিন্তু ওই সময় ঈদের সময় সিনুই দিয়ে যাওয়া হতো। সত্যি কথা বলতে মানে অসাধারণ। আমরা এখনো পর্যন্ত তাদের হাতের বিরিয়ানি রান্না খাই না। এই আমিনিয়া, আর্সেনাল, কত বড় বড় জায়গায় আরে বিরিয়ানি টিরিয়ানি মানে সত্যি আমাদের একটা রসদপূর্ণ খাবার, একটা পেলেই যেন মুখে সুস্বাদু, জিভের টেস্ট বার্ডগুলো এমনভাবে কেঁপে ওঠে যে ও খেতেই হবে ইয়াম্মি। তারা তৈরি করছে কারা? মুসলমান ভাইরা। হ্যাঁ, মুসলমান ভাইরা। তারপরে এই যে খ্রিস্টানদের বড়দিন কিভাবে সেলিব্রেশন করা হয়, আমি নিজেও পর্যন্ত খ্রিস্টান কমিউনিটি হোক, মানে হিন্দু কমিউনিটি, মুসলমান কমিউনিটি, আমি সব কমিউনিটিকে আমি প্রচণ্ড পরিমাণে পছন্দ করি। আমি নিজেও একটা রোজরির মালা পরে আছি, কোথাও সত্যি কথা বলতে আমি এই মালাটা সবসময় আমার বুকে ধারণ করে রাখি। আমি জেসাস ক্রাইস্টটা প্রচণ্ড পরিমাণে মনে প্রাণে ভালোবাসি, তাকে আমার বুকে ধারণ করা রয়েছে। হ্যাঁ, তাই বলে কি আমি আমার হিন্দু ধর্মটাকে ভুলে যাচ্ছি? না, হিন্দু ধর্মটাকে আমি ভুলে যাচ্ছি না। হিন্দু আমার রক্তের সাথে, আমার নারীর সাথে। কিন্তু তাই বলে হিন্দু হয়েছি বলে আমি অন্য ধর্মকে আমি ছোট করে দেখব, খাটো করে দেখব, এই ধরনের কিন্তু মন মানসিকতার লোক আমরা ভারতবাসীরা কখনোই হতে পারে না। আমাদের ভারতবর্ষ হচ্ছে এমন একটা দেশ যেখানে ইউনিটিটাই মূল জিনিস। প্রত্যেকটা যখন অসুবিধা হয়েছে, যখন প্রবলেম হয়েছে, প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। এমনকি মানে গোড়া থেকে আমাদের পাশে দাঁড়িয়েছে। এই যখন হিন্দু মানে বাংলাদেশের সাথে পাকিস্তানের যখন যুদ্ধ বাঁধলো, তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কি করলেন? সাথে সাথে এখান থেকে মিলিটারি বাহিনী পাঠিয়ে দিলেন, যাতে করে ওখানকার মানুষগুলোকে বাঁচানোর চেষ্টা করলেন। আজকে যেন আমরা তাদের সমস্ত কিছুই যেন ভুলে যাচ্ছি। হ্যাঁ, তবে চেষ্টাও করা হচ্ছে। আজকে বাংলাদেশে যেমন অগ্নিগর্ভ একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানটায় কিছু মানে মৌলবাদী সমাজ যেগুলোকে করার চেষ্টা করছে, সেইগুলোতে আমাদের মানে পোক করা হচ্ছে। আর সেইখানটায় পোক করার সাথে সাথে আমরা নিজেরাও ভুলে যাচ্ছি যে আমাদের সোর্স কি, আমাদের উৎস কি, আমাদের ভালোবাসা কি, সেইগুলো আমরা ভুলে যাচ্ছি। ভুলে গিয়ে আমরা সঙ্গে সঙ্গে জাতিকে অপমান করছি, ধর্মকে অপমান করছি, তাদের শিক্ষা প্রতিষ্ঠানকে অপমান করছি। সেটা কি আমাদের সত্যি আমাদের কালচারে, আমাদের শিক্ষায়, আমাদের দেশে সেই ধরনেরই কি শিক্ষা দেওয়া হয়? না। কিন্তু আমি যে লাইফটা দেখলাম আজকে সারা দুপুর ধরে, সত্যি কথা বলতে সেই লাইফটাকে আমি ধিক্কার জানাই, অত্যন্ত প্রতিবাদের সাথে বলছি, অত্যন্ত মানবিকতার খাতিরে আমি এই লাইফটাকে ধিক্কার জানাই। আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের কোনো কিছুই এখানটায় কোনো হিন্দু মুসলমানকে আলাদা করে দেখা হয় না, সেখানটায় সবাই আমরা ভাই ভাই,
সবাই আমরা ভাই ভাই। আজকে যেই রবীন্দ্রনাথের কথা বলা হচ্ছে, যেই মানে মুসলমানদের কথা অর্থাৎ নজরুল ইসলামের কথা বলা হচ্ছে, তারা সবাই একসাথে মিলে আজকে স্বদেশের গান লিখেছে। প্রত্যেকটা মানুষের মধ্যে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছে যে আমরা মানুষ সবার আগে, আমাদের কাছে কোনো জাতি ধর্ম কোনো কিছুর ম্যাটার করে না, সবার আগে আমাদের মানুষ, আমাদের হিউম্যানিটিটাকে তুলে ধরতে হবে। তার জন্য তারা এমনভাবে দেশের গান রচনা করেছে। কতবার নজরুল ইসলামকে তার জন্য কিসে যেতে হয়েছে, জেলে যেতে হয়েছে, তাতে করে উনি ডোন্ট কেয়ার মনোভাবের মধ্যে ছিলেন। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি পর্যন্ত ত্যাগ করে দিয়েছে। নাইট উপাধি মানুষের উপরে অত্যাচার জন্য, হিন্দু মুসলমানের উপরে অত্যাচার জন্য। ডিভাইড অ্যান্ড রুল যেন এখানে না হয়, আমাদের এখানে ডিভাইড অ্যান্ড রুল যেন না হয়। আর বাংলাদেশকে আমরা ছোট করে দেখছি। আরে বাংলাদেশটা তৈরি হলো কি করে? বাংলাদেশ তো আমাদের ভারতবর্ষেরই পার্ট। আমাদের ভারতবর্ষটাকে ভেঙে টুকরো টুকরো করে বাংলাদেশ, পাকিস্তান, ভারতবর্ষ তৈরি হয়েছে। আজকে সেই জায়গাটাকে নিয়ে আমরা কি করছি? আবার বিভেদের সৃষ্টি করছি, আবার বিভেদ, আবার উস্কানিমূলক কথাবার্তা বলছি, আবার সেখানে জাতি ধর্ম, তাদের শিক্ষা প্রতিষ্ঠান, তাদের সমস্ত কিছু কালচারকে আমরা ধিক্কার জানাচ্ছি। সত্যি কি আজকে আমাদের এইগুলো রুচিতে, আমাদের মানে বা শিক্ষায় এইগুলো কি আমাদের দেয়? যা আমরা শিক্ষা শিখেছি, যা আমরা সংস্কৃতিতে বড় হয়েছি, সেইগুলো শেখায় না, সেগুলো শেখায় না। ধর্ম যার যার, এখানে মানুষ জন্মগ্রহণ করে তার ইচ্ছায় সে কে কি খ্রিস্টান ধর্ম নেবে, কে হিন্দু ধর্মতে থাকবে, কে মুসলমান ধর্মতে থাকবে, এগুলো তার চয়েস, এগুলো চয়েস। তাই বলে আমরা আমাদের ধর্ম আছে বলে, আমরা আমাদের এই হিন্দু ধর্মে আছে বলে আমরা অন্য ধর্মকে অপমান করতে পারি না। আমরা সাদরে তাদের সবাইকে একসাথে করে আনন্দ উপভোগ করি, তাদের উৎসব আমাদের উৎসব নিয়ে। সত্যি মানে যখন এই সমস্ত উৎসব হয়, ওরাও যখন আসে, আমরাও যখন যাই, তখন সত্যিই আমাদের মধ্যে মানে ভীষণ পরিমাণে একটা ভ্রাতৃত্ব থেকে শুরু করে একটা ভালোবাসা, একটা মেলবন্ধন, মানে কি বলবো, ভারতবর্ষ তো এইরকমই একটা জিনিস। সেখানটায় আজকে কি প্রমোট করা হচ্ছে আজকে বাংলাদেশকে নিয়ে, তার মানে মৌলবাদিত্বটাকে নিয়ে, তার মানে মুসলমানদের মধ্যে যে ব্যাপারটা রয়েছে, রোহিঙ্গা হোক, অমুক হোক, তমুক হোক, তারপরে তাদের জঙ্গি, আরে তাদের শিক্ষা বা অমুক, সেইগুলো তো আমাদের এখানে মানে মনেই করা হচ্ছে যে তারা ঠিক করছে না। তাই বলে তাদের পুরো কমিউনিটিটাকে আমি গালি দেবো, পুরো কমিউনিটিটাকে, পুরো দেশটাকে ধিক্কার জানাবো? এটাই কি আমাদের শিক্ষা? এটাই কি আমাদের শিক্ষা? এটাই কি আমাদের রুচি? এটাই কি আমাদের রুচি? এটাই কি আমাদের করে? আজকে বলা হচ্ছে কোরআন পড়বে। কেন কোরআনের মধ্যে মানে কোরআন পড়ে কি হবে তাতে? কেন আমাদের কোরআন পড়তে হবে, গীতা পড়তে হবে? এইভাবে কেন মানুষকে আমরা এইভাবে কেনই করব? হ্যাঁ, আমাদের ধর্মগ্রন্থের মধ্যে কিন্তু কোথাও লেখা নেই যে আমরা ধর্মগ্রন্থে কখনো কোনো মানুষের ক্ষতি করার কথা। আমি নিজেও বাইবেল পড়ি, আমার বাইবেল পড়তে ভালো লাগে। কোনো ধর্মের বইতে কিন্তু কোনো রকমের অন্যায় কাজ করাকে প্রমোট করে না। সেখানে আমরা মানুষেরা এই ধরনের কাজ করি, আমরা নোংরা কাজ করি, আমরা খারাপ কাজ করি, আমরা গালাগালি করি, অমুক করে আমাদের নিজেদের ধর্মকে বড় করার চেষ্টা করি, কিন্তু সেটা তো আমাদের উদ্দেশ্য নয়। আর ইউটিউব সেই জায়গাটা নয়, এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। সবাই আমরা ভাই বোন, সবাই, সেখানে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক। আজকে আমাদের দেশের বাইরে কত আমাদের বোন ভাইরা দেখে, কত বোন ভাইরা দেখে, সেখানটায় আজকে এই সমস্তগুলোকে প্রমোট করা হচ্ছে। কেন প্রমোট করা হচ্ছে? তার আসল কারণটা কি, তার আসল সোর্সটা কি? আরশের ভিডিও, সে নাকি নোংরা, সে খারাপ, তাই না? আচ্ছা, সে আজকে মৌলবাদিত্ব করছে, সে আজকে রোহিঙ্গাদের সাপোর্ট করছে, সে জঙ্গি, ওখানকার যে জঙ্গি বা অমুক তমুক সেইগুলো সে প্রতিনিধিত্ব করছে। সত্যিই কি তাই? মানে আসল সত্যকে ঢাকতে গিয়ে কি এই ধরনের জিনিসগুলোকে টেনে টেনে নিয়ে আসা হচ্ছে যে ওই সত্যটা তাহলে চাপা পড়ে যাক? এখানে তো সমস্ত কিছুই ঘেটে ঘ হয়ে গেছে, এখানে তো সমস্ত কিছুই ঘেটে ঘ করে দেওয়া হচ্ছে। সাপের গালেও চুমু খাওয়া হচ্ছে, আবার ব্যাঙের গালেও চুমু খাওয়া হচ্ছে, তাই না? হ্যাঁ, যাদেরকে এতদিন ধরে বলা হচ্ছিল তারা গাটার ছাপ, তারা গাধি মকট, নোংরা, তাদের মুখ দিয়ে গন্ধেগি বেরোয়, এখন তাদের আই লাভ ইউ অমুক, আই লাভ ইউ তমুক, মানে সবাইকে আমার হাতের মধ্যে করে, আমার জাস্ট এইভাবে ইশারার মধ্যে করে আমি নট চালাবো। বাহ,
কি সুন্দর। আজকে একটা মেয়েকে দেখানো হচ্ছে অসহায়, খুব অসহায়। আমি তো থাকি, আমি অসহায় মহিলাদের পাশে। তাই সত্যি সিরিয়াসলি? তাহলে ভাঙা টিনকে নিয়ে যখন এত কন্ট্রোভার্সি হয়েছিল, সেই সময় কেন তাকে নোংরা, তাকে নাইটি পরিহিত, হ্যাঁ নাইটি পরিহিত, সে ঘোড়ায় ঘোড়ারা সে কি কি করছে, আরস যখন সত্যগুলো তুলে নিয়ে আসছে, তখন তাকে বাহ বাহ বাহ, ভাই 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 করে কেন অ্যাপ্রিসিয়েট করা হয়েছিল? আজকে এর প্রতিবাদ করা হচ্ছে দেশের বাইরে গিয়ে। যেহেতু সে বাংলাদেশে আর মুসলিম কমিউনিটির ছেলে বলে সে যেহেতু এখন এইগুলো তুলে ধরছে, আজকে যে জিনিসটা তুলে ধরেছে সেইগুলোকে ধামা চাপা দেওয়ার জন্য কি বলা হচ্ছে, তখন তার ধর্ম নিয়ে, দেশ নিয়ে, তার শিক্ষা নিয়ে, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা নিয়ে, এইগুলো নিয়ে প্রশ্ন করা হচ্ছে। সিরিয়াসলি মানে আমরা কোথায় পড়ে আছি, কোথায় আমরা পড়ে আছি? আজকে হিউকে দেখানো হচ্ছে প্রচুর অসহায়, প্রচুর অসহায় সে। তাহলে তো এইরকম অসহায় তো ছিল ভাঙা টিনও। সে তার শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হোক আর সে নিজে থেকে চলে যাক, অবশ্যই সে নিজে থেকেই চলে গেছে তার শরীরের জ্বালার জন্য। তখন কেন সেই মেয়েটার পাশে দাঁড়ানো হলো না? আজকে যদি সমস্ত কিছু এইভাবে যদি আজকে হয় যে মানে প্রত্যেকের পাশে দাঁড়াতে হবে, তাহলে সেই দিন কেন দাঁড়ানো হয়নি? যেই দিন আরো ছাতা পেটার মাধ্যমে তার বাবাকে পেটানোর কথা, তারপরে তার সম্পর্কে ঘোড়ারস সম্পর্কে সমস্ত কিছু তথ্য তুলে নিয়ে এসেছিল, তারপরে যখন সুরাটের আই লাভ সুরাট, তখন কেন তাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল? তখন কেন তাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল? আজকে আমার সত্যি মনে বড় বড় গভীর প্রশ্ন। কিন্তু এই যে আমার কথাগুলো তো আবার ভীষণ পরিমাণে ছ্যাঁকা লেগে যায়, ছ্যাঁকা, সবার গায়ে ছ্যাঁকা লেগে যায়। আমি না বাজা হয়ে যাই তখন, বাজা। তাতে আমার ঘন্টা ফরাক পড়ে, ঘন্টা। যা সত্যি, যা প্রতিবাদ, সেই প্রতিবাদ আমি করবই। তখন কেন তাকে প্রতিবাদ করে বলা হয়নি এই তুই বিদেশ থেকে বলবি না এই সমস্ত নোংরা কথা, তুই মুসলিম, তুই মৌলবাদিত্ব করছিস, তুই মৌলবাদিত্ব করছিস, তুই আমাদের এখানকার নারীদের নিয়ে ছেঁড়াকাটা করবি না? কখন সেটা মনে হলো? হিউকে নিয়ে যখন এখানে এই ধরনের তার নোংরামি পানা, তার দেহ ব্যবসা পানা, যখন তার পুরুষদেরকে নিয়ে সে এই রকম ভাবে দেহ ব্যবসা করেছে, একটার পর একটা পুরুষ তার নিজের শরীরের খিদের জন্য সে পরপর পরপর করে বদলে গেছে, তখন মনে হচ্ছে আরস প্রচন্ড পরিমাণে খারাপ, তার ধর্ম খারাপ, তার দেশ খারাপ, তার জাতি খারাপ। বাহ, হাততালি না দিয়ে আর পারলাম না। সিরিয়াসলি বিশ্বাস করো তোমরা, শরীরের মধ্যে না এইগুলোকে দেখলে এই ধরনের মানে কি বলবো, এই ধরনের মানে মানে ওই কি বলা হয় এটা ভালো ভাষাটাকে, এক সেকেন্ড, এই ধরনের দ্বিচারিতা জিনিসগুলোকে দেখলে না সত্যি শরীরের মধ্যে না প্রচণ্ড পরিমাণে রাগের মানে জ্বলে পুড়ে উঠতে হয়, জ্বলে পুড়ে উঠতে হয় সেই সময়। সত্যি কোথায় গেছি আমরা, আমাদের ভাবনা, আমাদের মানে চিন্তাধারা কোথায় গেছি? কোথায় গেছি আমরা? এখানে কোনো রকমের আইনের কথা বলা যাবে না। অবশ্যই ওয়াইটিটা তো আইনের কোনো রকমের খোলা চিঠির মতো না যেখানে আমাকে কুলে চিঠি দেখাতে হবে সবাইকে দেখাতে হবে। তাহলে এতদিন ধরে এই এসডিএম কোর্ট থেকে শুরু করে এই হাইকোর্টে আজকে ওই কেস হতে পারে, আজকে অমুক কেস হতে পারে, আজকে অমুকের সম্পর্কে তার এর আগেও বিয়ে হয়েছিল, এই সম্পর্কিত কেস উঠিয়ে নেওয়া হলো, অমুক করা হলো, এইগুলো কেন এইখানটায় বলা হয়েছিল? আজকে যদি মনে হয় যে হ্যাঁ আইনের বিষয়ে কিচ্ছু বলা উচিত না, অবশ্যই ঠিক কথা, অবশ্যই ঠিক কথা, কিন্তু অতীতে তো এই আইন সম্পর্কিত কি কি কেস হচ্ছে, হ্যাঁ কার কাছে কি থাকবে, বাচ্চা কার কাছে থাকবে, সেই সম্পর্কে আজকে হাইকোর্টে মুভ করা হয়েছে, আজকে এসডিএম কোর্ট থেকে এটাকে নিয়ে আসা হয়েছে, আজকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব বসবেন না তারিখ পে তারিখ, এইগুলো কেন বলা হয়েছে? গভীর প্রশ্ন। আপনাদের মনেও আছে না? আমি জানি আপনাদের মনেও আছে, আমার সঙ্গে সঙ্গে আপনাদের একই প্রশ্ন, তাই না? হ্যাঁ সত্যি না, অবাক লাগে এই সমস্ত কথাবার্তা। হ্যাঁ ইউটিউবে যারা কিনা এই বাচ্চার বাবার সম্পর্কে থাম্বনেলে ছবি চিপকে তারপরে হচ্ছে মানে তাদের ভিডিও ক্লিপেজকে ব্যবহার করে যদি এই বাচ্চার বাবার ভুলটা ধরিয়ে দেওয়া হচ্ছে, আরে এর কেসের সম্পর্কে ভীষণ পরিমাণে অসুবিধা চলে আসবে। এর এগেনস্টে যারা যারা ভিডিও করেছিল তারা তো এর থেকেও আরো নগ্ন থেকে নগ্নভাবে করে
খেয়েছে, বেচু বেচু বেচু, খেচু খেচু খেচু, এচু এচু এচু, তার সিক্রেট রুম, তার অমুক তার তমুক, তারপরে সে ছেদার মধ্যে জাহাজ ঢুকে কোথায় আটকে রয়েছে, কত কত ভাবে তাকে অ্যাটাক করা হয়েছে। তখনও কি এই সমস্ত কথাবার্তা, এই সমস্ত ভিডিও কি তাহলে কেসের পক্ষে সমস্যা আনবে না? শুধুমাত্র যারা ভালোবেসে, যারা ছবি আটকে তার যে যে ভুল জায়গাগুলো পয়েন্ট আউট করে তুলে ধরেছে, শুধু তাদের কথাই সমস্যা হয়ে যাবে এইখানে তার কেসের ব্যাপারে। ও মাই গড, সত্যি এতদিন যাদের সম্পর্কে খারাপ কথা বলা হয়েছে, যারা এইরকম ভাবে সমাজে নোংরা বার্তা দিয়েছে, নোংরা ভাবে এর বক্ষ যুগল জুম করে দেখিয়েছে, ওকে নোংরা কথা বলেছে, কত কথা, এখন তাদের আই লাভ ডট ডট ডট, আবার তারপরেও আবার কি বলা হচ্ছে, আই লাভ এই দিককাত লোকেদেরকে। ও মাই গুডনেস, দোগলামি পানা কোথায় গেছে? সাপের গালো, ব্যাঙের গালো। এতদিন ধরে বলা হয়েছিল এই বাচ্চাটা বাচ্চার বাবার কাছেই থাকবে, এখন কত কিছু শোনা যাচ্ছে দুজনের মাঝখানেই থাকবে। তা এতদিন যদি সেটাই চেয়ে থাকা হয়েছিল, তাহলে এই এত দিনকার এরকমভাবে টানা পড়েন বাচ্চাকে নিয়ে করার তো কোনো দরকার ছিল না, তাই না? মানে কত কত গভীর গভীর প্রশ্ন আমার মাথার মধ্যেই শুধু আসে, তোমাদের মাথার মধ্যেও আসে, আমি জানি, কথাগুলো আমি তুলে ধরি তো কেস দিয়ে দিতে পারে, কেস 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 কেস। মায়েরই সত্যি ইউটিউবে কিন্তু কিছু কেস কেস খেলা হচ্ছে না, কেস 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 হেভি খেলা হচ্ছে, লেভেল সেই লেভেল। সত্যি আই হ্যাভ এ গভীর প্রশ্ন। কালকে মানে কি বলবো, একজনকে দেখলাম স্ক্রিপ্টেড লেখা, মানে স্ক্রিপ্টেড কিছু প্রশ্ন আর তার উপর থেকে কিছু স্ক্রিপ্টেড উত্তর। এই তুমি এটা কেন বলেছো, ও ওখান থেকে স্ক্রিপ্টেড উত্তর আসছে, এই তুমি এটা কেন বলেছো, ওখান থেকে স্ক্রিপ্টেড উত্তর আসছে। পুরোপুরি বোঝাই যাচ্ছে, পুরোপুরি পাখি পড়ানোর মতো আগে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে একদম মানে ওই নাটকের নাট্যমঞ্চের পুরো স্ক্রিপ্ট রেডি করে নিয়ে বসা হয়েছে, চলো ভাই বসে পড়ি। বসে পড়া হয়ে গেছে, বসে পড়া হয়ে গেছে, ওখান থেকে উত্তর আসছে। সত্যি মানে আমরাই বোকা হয়ে রইলাম যারা আমরা দেখছি নাটক চলছে। হেলদি কন্ট্রোভার্সি, এখন কন্ট্রোভার্সিদের ক্রিয়েটারদের সম্পর্কে হাততালি, যারা ভারতীয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার। বাংলাদেশের তখন ওকে খুব ভালো লেগেছিল যখন ও ছাতা পেটাটা করেছিল, এখন ভালো লাগছে না। আরে এখন তো অনেক কিছু ও ওখান থেকে তুলে ধরছে, অমুক করে ফেলছে, হ্যাঁ সেইগুলো সম্পর্কে এখন ওগুলো দিয়ে তার জন্য ওকে এইগুলো বলে ওকে এই চপ, যেমন আমাকে বাজা বলে, এই চপ বন্ধ কর, তোর মুখ বন্ধ কর। সিরিয়াসলি মানে হাসবো না কাঁদবো, মানে এইগুলো দেখে না মানে পাগল হয়ে যাচ্ছি। এক এক সময় ভাবি কেন আসলাম ওই মানে প্রতিবাদ করতে জানি সেই জন্যই দীপ্তিদি বললো আসো এখানটায়, তোমার প্রয়োজন আছে, হবে তোমার। মানে কত কত তুলে ধরবো, মানে ভুল মানুষ মাত্রই হয়, সেই ভুলগুলো যদি তুলে ধরা হয় না, একদম না, কেস দিয়ে দেবো কিন্তু, কেস, চুপ, কেস দিয়ে দেবো কিন্তু। নোংরা নোংরা কথাবার্তা বলার, নোংরা অসভ্য ইতর জানোয়ার, এইগুলো আর নোংরা কথা না, এইগুলো খুব ভালো কথা। বাজা 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 বাজা, আরে এখানে বাজা অনেকেই বলেছে, বাজা অনেকেই বলেছে, গালি সবাই দেয়, গালি সবাই দেয়, তা গালি নিয়ে কেন কথা, গালি নিয়ে কেন কথা, সবাই দেয়, সবার মুখের ভাষা খারাপ। ঠিকঠাক মতো এখানে কিন্তু কোনো রকমের কিছু পাওয়া যাবে না, একদম একদম মানে এটার বলার অপেক্ষাই রাখে না, এখানে ঠিকঠাক মতো বলা যাবে না। ভিউজ আর ভিউয়ার্সদেরকে কোনো প্রয়োজন নেই, একদম কোনো প্রয়োজন নেই, অথচ কি একদিন দুদিন পর পরে লাইভে আসছি, আরে ভাই
ভিউজ আর ভিউয়ার্সদের দরকার নেই, তাহলে কাকে এসে লাইভে বলবে? কারা দেখবে? তাহলে কে দেখবে, কে শুনবে? যদি মাইনেই না রাখে তাহলে তো ইউটিউবটা বন্ধ করে দিতে হবে সবার। যদি কারোর ভিউজ আর ভিউয়ার্সদেরকেই প্রয়োজন নেই, আরে ভাই তাহলে কাকে লাইভে এসে এসে বলছে? কাকে? কে শুনছে? কে দেখছে? কারা টাইপ করছে? ওফ, আই হ্যাভ গভীর প্রশ্ন বন্ধুরা, আই হ্যাভ এ গভীর 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 প্রশ্ন। আমার মাথা টলকাচ্ছে, তোমাদেরও টলকাচ্ছে আমি জানি। তোমাদের উদ্দেশ্যে আমি ছেড়ে দিয়ে গেলাম। কেমন? উত্তর থাকলে আমার কমেন্ট বক্সে তোমরাই মানে কমেন্টগুলোকে দিয়ে তোমাদের মতামত জানিয়ে দিও। কেমন? আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই রাখি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রাখো, আর অল নোটিফিকেশন বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই।